বছরের শেষ সময়ে এসে আবার উত্তপ্ত পেঁয়াজের বাজার। সপ্তাহ ব্যবধানে কেজি প্রতি দাম বেড়েছে অন্তত 50 টাকা। ব্যবসায়ীদের দাবি, সরবরাহ সংকটের কারণে দাম বাড়ছে কৃষক পর্যায় থেকে। তবে অস্বাভাবিক এই দামে বিপাকে পড়েছেন ভোক্তারা। অন্যদিকে বাজারে সরবরাহ কমেছে বোতলজাত 5 লিটারের সয়াবিন তেলেরও। মাত্র কয়েকদিনের আমদানি বন্ধের অজুহাতে হিলি স্থলবন্দরে চালের দাম বাড়িয়েছেন আমদানিকারকরা। সপ্তাহ ব্যবধানে প্রতি কেজিতে দাম বেড়েছে 5 থেকে 6 টাকা। আমদানিকারকরা বলছেন, আমদানি বন্ধের শেষ মুহূর্তে পরিবহন খরচ বেড়ে যাওয়ায় দাম বেড়েছে। এতে দাম বেড়েছে খুচরা বাজারেও। অপরদিকে পাইকারদের দাবি, পর্যাপ্ত চাল আমদানি হলেও দাম বাড়ানো হয়েছে। গত 12 আগস্ট থেকে শুরু হয়ে সবশেষ 30 নভেম্বর পর্যন্ত ভারত থেকে চাল আমদানির শেষ সময় ছিল। 1 ডিসেম্বর থেকে আমদানি বন্ধ। মাত্র এই কয়েকদিনের আমদানি বন্ধের অজুহাতে হিলি বন্দরে পাইকারিতে চালের দাম কেজি প্রতি 5 থেকে 6 টাকা বাড়ানো হয়েছে। দর্শক, বাজার পরিস্থিতি আজকের আলোচনার বিষয়। সেখানে পেঁয়াজ একটা গুরুত্বপূর্ণ জায়গা তো দখল করে আছেই, পাশাপাশি চালের বাজারও অস্থিতিশীল হওয়াটা ভোক্তাদের জন্য কতখানি ভোগান্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে তাই নিয়ে কথা বলবো। আমাদের সাথে আজ আছেন কনজিউমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ক্যাবের ভাইস প্রেসিডেন্ট SM নাজের হোসাইন এবং কৃষি অর্থনীতি বিশ্লেষক রেজাউল করিম সিদ্দিক। আপনাদের স্বাগত জানাচ্ছি সংবাদযোগে। আমি রেজাউল করিম সিদ্দিকের কাছে প্রথমে আসতে চাই। কৃষিজাত যে কোনো পণ্যই বছরের একটা নির্দিষ্ট সময়ে, মানে মৌসুম যখন নয়, তখন বাজারে কিছুটা কম থাকতেই পারে, এতে করে দামও কিছুটা হেরফের হতে পারে। কিন্তু সপ্তাহের ব্যবধানে সেটা 5-7 টাকা হেরফের না হয়ে 40-50 টাকা হেরফের হয়ে যাওয়ার মধ্যে কোনো কি স্বাভাবিকতা আছে? ধন্যবাদ। আসলে আপনি যে প্রশ্নটি করেছেন সেটা স্বাভাবিক, যে যখন নাকি একটা সিজনাল ফ্ল্যাকচুয়েশন হয়, এবং আমরা জানি যে এই সময়টা হচ্ছে পেঁয়াজের জন্য একটু লিন পিরিয়ড, এবং এখন কিন্তু নতুন পেঁয়াজ, কেবল মুড়ি কাটা পেঁয়াজ বলেন বা সামার অনিয়ন বলেন, সেগুলো কিছু আসতে শুরু করেছে। স্বাভাবিকভাবেই এই সময় পেঁয়াজের বাজারটা একটু চড়া থাকার কথা। কিন্তু আপনি যে কথাটা বলেছেন যে এরকম ব্যাপক ধরনের মূল্য বৃদ্ধির কোনো সম্ভাবনা আছে কিনা, আমার কাছে তো মনে হয় যে এটি আসলেই একটু ভিন্ন রকমের মনে হচ্ছে। কারণ সরকারের যে হিসাব, সরকারের হিসাবে এই বছর তারা পেঁয়াজ আমদানি করতে দেননি। তার প্রধান কারণ, তারা মনে করেছেন যে তাদের দেশে যে পেঁয়াজটি উৎপাদন হয়েছে সেটা দিয়েই আমরা আমাদের চাহিদার পরিপূর্ণ মেটাতে সম্ভব। এবং আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যে স্ট্যাটিস্টিক্স, সেই স্ট্যাটিস্টিক্স থেকে আমরা দেখতে পাই যে এই মুহূর্তে আমাদের প্রায় 1.5 লক্ষ টন পেঁয়াজ আমাদের হাতে থাকার কথা, বা তার চেয়ে কিছু কম থাকার কথা। এবং এখন যে সামার অনিয়ন বা গ্রীষ্মকালীন পেঁয়াজটি, সেটি আসতে শুরু করেছে, এবং আর কয়েকদিন পরে কিন্তু মুড়ি কাটা পেঁয়াজ সেটা আবার আসবে। আবার আমরা যদি এটাও জানি যে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে বা দ্বিতীয় সপ্তাহ থেকে আমাদের রেগুলার পেঁয়াজটা আসবে, তাহলে কিন্তু বাজারে এত বড় ধরনের পরিবর্তন হওয়ার কোনো কথা না। এখানে নিশ্চয়ই আমার কাছে যেটা মনে হয় যে সাপ্লাই চেনের কোনো জায়গায় জটলা বেঁধেছে, এবং এই জটলাটা কোথায় সেটা আমাদের খুঁজে বের করতে হবে। কারণ যদি সরকারের পরিসংখ্যান সত্য হয়ে থাকে, তাহলে জটলাটা নিশ্চয়ই কোথায় আছে সেটা সরকারকেই জানতে হবে। কারণ আমি একটা কথা বলি, যে আমার কাছে যে সামনে যে স্ট্যাটিস্টিক্সটা আছে, সেখানে এই বছর মানে পেঁয়াজের উৎপাদন হয়েছে 44 লক্ষ মেট্রিক টন, 44,48,000 মেট্রিক টন। আমাদের দরকার কিন্তু 28 লক্ষ মেট্রিক টন বা তার চেয়ে কম বেশি। আমাদের 13 লক্ষ মেট্রিক টন নষ্ট হবে, সেটা কিন্তু সরকারের প্রাক্কলন করা, হিসেব করা। তাহলে দেখা যাচ্ছে যে সেই 28 লক্ষ টন কিন্তু আমার থাকার কথা, বা তার চেয়ে কিন্তু 31 লক্ষ টন আমার থাকার কথা। যদি 13 লক্ষ টন নষ্ট হয়ে যায়, তাহলে আমার অতিরিক্ত পেঁয়াজ কোথায় আছে একটু গোয়েন্দাগিরি করে দেখা দরকার, যে আসলে পেঁয়াজটি কোথায় আছে, কেন সেটা বাজারে আসছে না, এবং কেন সেইটার অজুহাতে আমাদের এখানে দাম বাড়ছে। এটি আমাদের একটু মানে খুঁজে দেখা দরকার, এবং এটাই হচ্ছে মূল দায়িত্ব সরকারের। আচ্ছা, এই বিষয়টি নিয়ে আমি নিশ্চয়ই SM নাজের হোসেনের কাছে আসবো, কিন্তু এক কথা একটু রেজাউল করিম সিদ্দিকের কাছে জানতে চাই। এই যে স্ট্যাটিস্টিক্স, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এই যে হিসাব, এই হিসাবে কোনো গরমিল থাকতে পারে না তো? মানে আপনি বলছিলেন যে গোয়েন্দাগিরি করে দেখতে হবে পেঁয়াজ আছে কোথায়, কিন্তু হিসাবটাতেই যদি ভুল থাকে, এর সম্ভাবনা আছে কি? আমরা যদি এভাবে বলি যে গত কয়েক বছরে আসলে পেঁয়াজ নিয়ে কিন্তু সরকারের নানা রকমের তৎপরতা আছে, এবং আমরা যদি বলি যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলেন বা কৃষকরাও বলেন, তারা কিন্তু পেঁয়াজটা তাদের মৌসুমে আমদানি মানে উৎপাদন করার চেষ্টা করেছে। কোনো প্রাকৃতিক প্রতিকূলতা ছাড়া কিন্তু পেঁয়াজের উৎপাদনে তেমন কোনো ব্যত্যয় ঘটেনি। এবং এবছর আর একটা বড় ধরনের ঘটনা ঘটেছে, যে সরকার গত বছর থেকে বা তার আগের বছর থেকে পেঁয়াজ সংরক্ষণের জন্য কিছু টেকনোলজিকে প্রমোট করেছে, এবং সেই টেকনোলজির কারণে আমরা পেঁয়াজ
6 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারে, এবং যে কারণে এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে যে এটা কৃষকের ঘরেই আছে। আমি নিজে ব্যক্তিগতভাবে জানি সুজানগরে এবং গোয়ালন্দ এবং অন্যান্য জায়গাগুলোতে কৃষকরা কিন্তু নিজেরাই পেঁয়াজ সংরক্ষণ করেছে, যদিও ক্ষুদ্র কৃষক না, মাঝারি কৃষক বা বড় কৃষক, তারা কিন্তু সেই 3 টন 5 টন 10 টন করে পেঁয়াজ সংরক্ষণ করে রেখেছে, এরকম একটু দেরিতে বিক্রি করবে বলে, এবং সেই বিক্রি তারা করেছিল। এখন সেই পেঁয়াজগুলো কি তাদের কাছেই আছে নাকি সেগুলো অন্য কোনো জায়গায় চলে গেছে এই ক্রাইসিস মোমেন্টটাতে, বিশেষ করে এই নভেম্বর ডিসেম্বর মাসটাতে বা জানুয়ারি পর্যন্ত এই সময়টার ভেতরে কোনো খেলা হচ্ছে কিনা সেটা তো দেখা দরকার। জি, এস এম নাজির হোসেনের কাছে যদি আসি, যে অঙ্কের কিছু গরমিলের একটা আশঙ্কা যেখানে রয়েছে, এবং কিছুটা হয়তো খোঁজ নিয়ে দেখা, তদন্ত করে দেখার প্রয়োজন পড়ছে, কিন্তু অবস্থা যেটাই হোক না কেন ভুক্তভোগী হচ্ছেন ভোক্তারা। ক্যাব কি বলছে এই বিষয় নিয়ে? পেঁয়াজের দামের এই যে হঠাৎ এই ধরনের ঊর্ধ্বগতি, এটি নিয়ে ক্যাবের কি বলার আছে? ধন্যবাদ। একটু আগে আমাদের রেজাউল করিম সাহেব বিস্তারিত বলেছেন। আমাদের বক্তব্য তো প্রতিনিয়ত পরিষ্কার, সেটা হচ্ছে যে ব্যবসায়ীরা নানা কৌশলে এ ধরনের সংকটগুলি তৈরি করে যাচ্ছে, এবং সেগুলোর কারণে আমরা প্রতিনিয়ত, আপনি ধরেন আজকে পেঁয়াজ কয়েকদিন, এরপরে আপনি আবার চালের কথা বললেন, প্রতিনিয়ত নিত্য নতুন কৌশলে আমাদের নিত্য প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ যেগুলি আছে সবগুলি নিয়ে তারা এই ধরনের সংকটগুলি তৈরি করে আসতেছে। এখানে ধরেন স্ট্যাটিস্টিক্যালি যে ধরনের প্রবলেম গুলোর কথা বলা হচ্ছে, তার থেকে বড় প্রবলেম হলো সাপ্লাই চেইনে ডিসরাপশন গুলো করা, সাপ্লাই চেইনটাকে নিয়ন্ত্রণ করে তারা যেরকম অনেকদিন ধরে চাচ্ছে যে আসলে পেঁয়াজগুলি ভারত থেকে আমদানির যে প্রক্রিয়াটা এটা করার জন্য, আমদানিটা হয় নাই, সেই কারণে তারা কিন্তু সাপ্লাইটাকে নিয়ন্ত্রণ করে মানে সংকটটাকে জিয়ে রেখে সংকটটাকে মানে জটিল করে আমদানিটাকে করতে যাচ্ছে, এবং সরকারের কাছে তারা আইপির জন্য কয়েকবারে মানে অনুরোধ করেছেন, কিন্তু পরবর্তীতে এটা কার্যকর হয়নি। এটার কারণে আসলে সব মানে প্রবলেমটি হচ্ছে। তো সেই কারণে এই বিষয়গুলি ধরেন ব্যবসায়ীদের সৃষ্টি করা, সংকটগুলো তৈরি করা, এটার কারণে আমরা যারা ভোক্তা আমাদের কিন্তু কষ্টের মানে পাল্লাটা অনেক বেশি ভারী হয়ে যাচ্ছে। সেই বিষয়গুলো সরকার থেকে দ্রুতভাবে ব্যবস্থাগুলো গ্রহণ করা উচিত। সরকার যদি ধরেন এই জায়গাতে একদম চুপ মেরে থাকে তাহলে কিন্তু হবে না। আমরা ধরেন রেজাউল করিম সাহেবও বললেন, সেটা হলো যে মানে কৃষকদের স্বার্থ রক্ষা করে সরকার মানে দেশ থেকে পেঁয়াজ আমদানির অনুমোদনটা দেয়া নাই, কিন্তু আসলে মানে শুধুমাত্র ওয়ান ও দেখলে হবে না, এখানে ভোক্তাদের স্বার্থগুলো বিষয়গুলো দেখা দরকার। এখন ধরেন এই যে দীর্ঘ সময় ধরে পেঁয়াজের দাম যে বেশি, এত বেশি হওয়ার কথা নয়। আমরা শুনতেছি পার্শ্ববর্তী দেশে পেঁয়াজের দাম অনেক কম, যে কারণে আমাদের ব্যবসায়ীরা কিন্তু আমদানি করতে চাচ্ছে। ধরুন আজকে আপনি চালের কথা যেটা বললেন, 1 সপ্তাহ আমদানির মধ্যে 5-7 টাকা করে পার কেজিতে চাল দাম বেড়ে গেছে। তো এই সংকট তো এইভাবে হওয়ার কথা নয়, এটা মানে কৃত্রিমভাবে তৈরি করে তারা কিন্তু এগুলো করতেছে। তো এখানে যদি সরকার নিশ্চুপ থাকে তাহলে কিন্তু আমাদের যারা ভোক্তা 18 কোটি ভোক্তার মানে কষ্টটা কিন্তু অনেক বেশি হয়ে যাবে। তো সেই জায়গাতে সরকারকে কিন্তু আসলে কিছু কিছু জায়গায় পদক্ষেপগুলি দ্রুত নিতে হবে। সরকার যদি চুপ মেরে থাকে তাহলে কিন্তু মানুষের কষ্টের ইয়েটা বেড়ে যাবে। তো এটা কিন্তু সরকারকে খেয়াল করতে হবে। আপনি কৃষকদের স্বার্থ দেখবেন, অন্যান্য ব্যবসায়ীদের স্বার্থ দেখবেন, কিন্তু একই সাথে সাধারণ জনগণের স্বার্থগুলো দেখা দরকার। যখনই ক্রাইসিস গুলো হবে সেই জায়গাতে ত্বরিত পদক্ষেপ না নিলে কিন্তু আমাদের কষ্টের ইয়েটা বেশি হয়ে যাবে। আরেকটা জিনিস হলো যে আমরা যেটা বারবার বলে আসছি, আমাদের এখানে অপরাধ করে বারবার পার পেয়ে যায়। ব্যবসায়ীরা অনেক সময় চিহ্নিত হচ্ছে, কিন্তু যখনই কোনো অ্যাকশন নেওয়ার কথা বলা হচ্ছে তখনই কিন্তু মানে সরকার নীরব হয়ে যায়। এই জায়গাগুলি কিন্তু এই জায়গার কারণে কিন্তু আজকে ধরেন মানে ব্যবসায়ীরা দেখা যাচ্ছে যে আইন পালনের ক্ষেত্রে মানে তারা অনীহা দেখা দিচ্ছে। আপনি একটু আগে আজকে একটা বক্তব্য রেখেছেন আমাদের চেয়ারম্যান, বলে যে ব্যবসায়ীরা রোদ বেশি হলো মানে ট্যাক্স দিতে চায় না, আবার বৃষ্টি বেশি হলো ট্যাক্স দিতে চায় না, মানে যে কোনো একটা সোতায় পরে তারা কিন্তু এই কাজগুলি করতে চাচ্ছে। সরকারের নিয়ম কানুন গুলি আছে। আপনি ধরেন সয়াবিন তেলের কাহিনী শুনছেন, সরকারকে কোনো ধরনের তোয়াক্কা না করে তারা দাম বাড়িয়ে দিয়েছে। এটা তো একটা গর্হিত অপরাধ। কিন্তু সরকার এই যে ব্যবসায়ীদের কারসাজি এখানে দেখছেন, এটি নিয়ে আমি একটু রেজাউল করিম সিদ্দিকের কাছে আসবো এবারে, যে ব্যবসায়ীরাও তো ভোক্তা, মানে যিনি পেঁয়াজের ব্যবসা করছেন তিনি তো চালের ভোক্তা। তো এই পরিস্থিতির উদ্ভব তারপরেও প্রতি বছর এবং ফি বছর এটা লেগেই আছে। যেমনটি নাজির হোসেন বলছিলেন যে 4-5 দিন 7 দিন আমদানি বন্ধ থাকলে কি করে দাম এভাবে বেড়ে যায়। চালের বাজার নিয়ে কি বলবেন?
ধন্যবাদ। আসলে আপনি যে কথাটা বলেছেন এটা তো আসলে সকলেই ভোক্তা। যিনি বিক্রি করছেন, যে কৃষক উৎপাদন করছেন তিনিও কিন্তু ভোক্তা, কারণ তিনি যখন তার পণ্যটি বিক্রি করে দিচ্ছেন তাকে কিন্তু আবার কিনেই খেতে হচ্ছে, এবং সেটা কিনতে গিয়ে তাকে কিন্তু বর্ধিত দামই দিতে হচ্ছে। এবং নিশ্চয়ই দাম বৃদ্ধি বা দাম নির্ধারণের জায়গাটি একটি যুক্তিসঙ্গত জায়গায় হওয়া উচিত। সেগুলো সকলের স্বার্থ বা মাল্টি স্টেক হোল্ডার যারা আছেন তাদের প্রত্যেকের ইন্টারেস্টকে দেখে দেওয়া উচিত। আর চালের মূল্যের বৃদ্ধির কথা বলছে, যে আমি তো ব্যক্তিগতভাবে মনেই করি যে এগুলো সব ক্ষেত্রেই আমাদের যে মানে পরিকল্পনা একটা বড় ধরনের অভাব আছে। আমি বলি কি, দেখেন সব কিছুরই তো একটা সাপ্লাই চেইনে কখন কোনটা কতটুকু লাগবে তার তো একটা স্ট্যাটিস্টিক্স সরকারের কাছে থাকবে। সরকার কি এই হিসাবটি করেন না? আর যদি হিসাবের ভিতরেই ফাঁকা থাকে তাহলে তো আসলে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। কারণ যাই বলেন না কেন, যদি প্রেমিসেস ঠিক না থাকে, ভিত্তি যদি ঠিক না থাকে, তাহলে কোনো পরিকল্পনা গ্রহণ করা যায় না। তাহলে আমাদের এই পেঁয়াজের কথাই বলেন বা চালের কথাই বলেন, কোন সময় আমাদের কোন চাল উঠছে, কোন সময় আমাদের চালের ক্রাইসিস হচ্ছে, কখন আমার আমদানি করার দরকার, কখন আমার আমদানি করার দরকার নাই, এটি যদি একটি সারা বছরের পরিকল্পনা যদি একসাথে না করেন, তাহলে তো আমাদের যারা ব্যবসায়ী সমাজ আছেন তারা সেই সুযোগটি নেবেন। কারণ দুঃখজনক হলেও সত্য যে আমাদের ব্যবসায়ী সমাজের ভেতরে লাভের প্রবণতার চেয়ে লোভের প্রবণতাটা বেশি। আমরা যেমন সকল জায়গাতেই দুর্নীতি করে হোক, মানে অন্য অপকর্ম করে হোক, সকলে যেমন আঙুল ফুলে কলা গাছ হতে চায়, আমাদের ব্যবসায়ীরাও কিন্তু একটা চালানেই নিজের সমস্ত বছরের প্রফিটটা নিতে চায়। এবং এই জায়গাটা থেকে আমাদের আসলে বের হয়ে আসতে হবে। আমাদের একটা কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির জায়গা আছে, নাগরিক হিসেবে দায়িত্বের জায়গা আছে, ব্যবসায়ী হিসেবে দায়িত্বের জায়গা আছে, সরকারের লোক হিসেবে দায়িত্বের ব্যাপার আছে। আমরা এই দায়িত্বশীল হয়ে উঠছি না, এবং যে কারণে কিন্তু আমরা বলছি সিন্ডিকেটের কথা বলছি, তাহলে সিন্ডিকেটকে নিশ্চয়ই চিহ্নিত আমরা করতে পারছি। আমরা তো না জেনে সিন্ডিকেটের কথা বলছি না, তাহলে সেই সিন্ডিকেটকে আমি ধরতে পারছি না কেন? আমার এই সয়াবিনের দাম বা আমার পাম তেল অয়েলের দাম এগুলো বাড়বে কেন? সরকার কিনছে 20 টাকা লিটার কমে, অথচ সেই সরকারকে যে পণ্যটি তারা 20 টাকা লিটার কমে দিচ্ছে, সেই পণ্যটি তারা 20 টাকা লিটার বেশি দামে বাজারে বিক্রি করছে। আমরা যখনই বাজার নিয়ে কথা বলি, সিন্ডিকেট শব্দটা একটা গালির মতো আমরা এই শব্দটাকে ব্যবহার করি। এস এম নাজের হোসেন, সিন্ডিকেট নিয়ে আপনিও অনেকবার বলেছেন, আপনার সাথে অনেকবার কথা হয়েছে। চাল পেঁয়াজ এত প্রয়োজনীয় এবং ধনী গরিব নির্বিশেষে সবার বাজারের থলিতেই আসলে যেতে হয় এই প্রোডাক্টগুলো। সিন্ডিকেট চিহ্নিত হয়, রেজাউল করিম সিদ্দিক যেমনটি বললেন, তারপরেও ভাঙে না, কিংবা ভাঙলেও সেটা স্থায়ী হয় না। ভোক্তা অধিকার নিয়ে আপনারা যারা কাজ করছেন তারা কোনো ধরনের স্টেপ কি নেন এই বিষয়ে? না, এখন ধরুন মানে সিন্ডিকেটের কথা আমরা বলি, ব্যবসায়ীরা বলে যে সিন্ডিকেট দিয়ে আমাদেরকে গালি বলতেছেন কেন? তো সিন্ডিকেট দিয়ে গালি দেওয়া যদি তারা বুঝতে পারে, তাহলে তো এই কাজগুলো থেকে তারা বের হয়ে আসার দরকার ছিল। আমরা যদি সিন্ডিকেটকে যদি তারা গালি হিসাবে চিন্তা করে, তাহলে বের হয়ে আসা উচিত। প্রবলেমটা হলো, আমি যেটা আগে বলছি সেটা হলো যে আমাদের এখানে সিন্ডিকেট এর সাথে যারা জড়িত, এটা সম্পর্কে ফাইন্ড আউট হচ্ছে কারা কারা জড়িত, কারা অপকর্মগুলি করতেছে। প্রবলেম হচ্ছে আইন প্রয়োগের ক্ষেত্রে। আইন প্রয়োগের ক্ষেত্রে যখনই আইন প্রয়োগ করতে যায়, তখন তার রাজনৈতিক পরিচয়, তার সামাজিক পরিচয়, তার অন্যান্য পরিচয়গুলো সামনে যখন আসে, তখন কিন্তু আইনটা স্বাভাবিক গতিতে চলে না। এই যে মানে চিহ্নিত লোকগুলি, যে কয়জন তারা এগুলোর সাথে জড়িত, তারা কিন্তু চিহ্নিত হয়ে যাচ্ছে বারবার। গোয়েন্দা রিপোর্টের মাধ্যমে, সাংবাদিকদের মাধ্যমে এই তথ্যগুলি বের হয়ে আসতেছে, কিন্তু অ্যাকশন নেওয়ার ক্ষেত্রে গিয়ে সেটা কিন্তু হচ্ছে না। এটা না করার কারণে কিন্তু আসলে সিন্ডিকেট বলি, অপকর্মকারী বলি, অথবা মানুষের পকেট লুটকারী বলি, এই মানুষগুলি মানে প্রতিনিয়ত অপকর্মগুলি করে যাচ্ছে। যার কারণে এটা আমি কয়েকবার বলেছি, সেটা হলো যে এই যে অপকর্ম যারা করে, এটা সামাজিক সংক্রমণ ঘটেছে। এটা এক পর্যায়ে বড় বড় ব্যবসায়ীরা করতো, এখন আপনি তৃণমূল পর্যায়ে, মহল্লা, পাড়া মহল্লা পর্যায়ে ছোট ব্যবসায়ীরাও করতেছে। এই কাজগুলি তারা করে যাচ্ছে। এটার মূল কারণটা হলো আইনের প্রয়োগটা নাই। আইন প্রয়োগ করতে গেলেই কিন্তু তখন নানা বাধা বিপত্তি আসে। একটা সময় ব্যবসায়ী ট্রেড বডি যে লিডার যারা আছেন তারা বাধা দিচ্ছেন, রাজনৈতিক দলের নেতারা বাধা দিচ্ছেন। তো এইবার সরকারে যারা থাকতেছে তাদের পক্ষ থেকেও বাধাগুলি আসছে, যার কারণে আইন প্রয়োগ না হওয়ার কারণে আমাদের এখানে ব্যবসার যে সুষ্ঠু পরিবেশের কথা, এটা কিন্তু আসে নাই। আমাদের তখন কি আপনারা সাংগঠনিকভাবে প্রেসার গ্রুপ হিসেবে কাজ করার চেষ্টা করেন? আসলে হচ্ছে আমরা যখন কাজ করি, আমাদের শক্তি সামর্থ্য তো সীমিত। আর ব্যবসায়ী যাদের কথা আমরা বলছি, কর্পোরেট গ্রুপ, তারা তো তাদের শক্তি সামর্থ্য অনেক বেশি। তারা অনেক সময় সরকারকে ম্যানিপুলেট করা, সরকারের উপর অনেক বেশি প্রভাব বিস্তার করার সুযোগ বেশি থাকার কারণে সরকার এক্সাইটেড হবে, তাদের কথা বেশি শুনে, আমাদের কথা কম শুনতেছে। যার কারণে দেশের জনগণের কথাগুলি সরকার সেভাবে আমলে নিচ্ছে না। অথবা এই যে মানে আমাদের যাদেরকে বলছে সিন্ডিকেটের বিরুদ্ধে যে কথাগুলি আসতেছে, তাদেরকে বয়কটের কথা বলা হচ্ছে,
কিন্তু ধরেন দেখবেন যে আমরা যাদেরকে সিন্ডিকেট বলছি কয়দিন পরে দেখবেন সে হয়তো কোনো পার্টি থেকে এমপি নমিনেশন নিয়ে সেও এমপি হয়ে যাচ্ছে এবং ঘুরে ফিরে এই হতাশার জায়গাটাতে ভোক্তারা থেকেই যাচ্ছেন। বছরের বিভিন্ন সময়ে বিভিন্ন পণ্যের দাম বাড়ছে এবং সেটা নিয়ে হিমশিম ভোক্তাদেরকেই খেতে হচ্ছে। হতাশা নিয়েই শেষ করবো আজকের আলোচনা, সময় ফুরিয়ে গেছে। আপনাদের দুজনকেই ধন্যবাদ আজকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, আমাদের সাথে রেজাউল করিম সিদ্দিকী এবং এস এম নাজির হোসেন যুক্ত ছিলেন, এতক্ষণ কথা হচ্ছিল তাদের সাথে। এই ছিল আজকের সংবাদযোগে। আগামীকাল ঠিক রাত 10টায় আবারও দেখা হবে নতুন কোনো বিষয় ও তার বিশ্লেষণ নিয়ে। ৭১-এর সাথেই থাকুন।